ব্যক্তিগতভাবে আমি ক্রসফায়ারের বিপক্ষে, কিন্তু যেই মানুষগুলো নাম উঠে এসেছে ক্রসফায়ারের জন্য, আমি তাদের পক্ষে যে তাদেরকে ক্রসফায়ার দেওয়া হোক। ডক্টর ইউনূস সাহেবের হাত ধরে বাংলাদেশে নতুন একটা জিনিস চালু হোক। আর আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের উচিত এই বিষয়টা যারা দেখছেন, দেখভালের দায়িত্বটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হতে পারে, অথবা আমাদের উপদেষ্টা যিনি আছেন আইন মন্ত্রণালয়ের ডক্টর আসিফ নজরুল ইসলামের হতে পারে। তো যেহেতু তারাই ওনার হেল্পিং হ্যান্ডস, অথবা কি বলা হয়, যে আমরা যদি ধরতে পারি যে তারাই ফোর্স হিসেবে কাজ করছে, সো আমি সহ সারা বাংলাদেশের মানুষ আজকে দলমত নির্বিশেষে এই 6 জনের ক্রসফায়ারের জন্য আমরা দাবি জানাচ্ছি, এবং আশা করি যেহেতু তারা জাতির কথা শোনে, তারা এই ক্রসফায়ারটা কার্যকর করবে। একটা নতুন ইতিহাস তৈরি করতে চাই আমরা এই ভালো একটা সময় দিয়া, ভালো সরকারের মধ্যে দিয়া। সারা বাংলাদেশে এই মুহূর্তে বন্যার জন্য রাস্তার ফকির মিসকিন সবাই, বড়লোক ধনী, যার যা আছে, সহযোগিতা করতেছে বানভাসী মানুষগুলোর জন্য। কিন্তু কুমিল্লার তিতাসে যেই ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনায় অভিযুক্ত এই 6 জনের এই ঘটনা মানে কেমনে ভাই প্রকাশ করি, তারপরে করছি। কুমিল্লার তিতাসে ত্রাণ দেওয়ার কথা বলে ৩৫ বছর এক মানসিক প্রতিবন্ধী নারীকে, ৩৫ বছর বয়স ওনার, ত্রাণ দেওয়ার কথা বলে ৩৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ করা হয়েছে। চিন্তা করতে পারেন? দ্যাটস বাংলাদেশ। আজকে আমি মনে করি যে এদের ক্রসফায়ার দিয়া ইতিহাস তৈরি করতে হবে। নো কোর্ট, নো কাচারি, নো অ্যাডভোকেট, কোনো কিছুর দরকার নাই, শেষ করে দেন। কারণ আমরা দেখি আছে ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ড, কিন্তু কার্যকর হইতে গত 15 বছর আমি দেখি নাই। ইনস্ট্যান্ট কার্যকর চাই। যদি চান সবাই দাবি তোলেন। এই ঘটনাটা ঘটছে কোথায়, যারা ওই এলাকার আছেন জানাবেন। 30 আগস্ট দুপুর 1টার দিকে আপনার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি বাজার থেকে এই 6 যুবককে আটক করা হয়েছে। আটকদের পরিচয়টা জানাচ্ছি, তাদের কারা কারা চিনেন। ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামের আলিনুর প্রকাশ আলী, বয়স হচ্ছে 45। চকের বাড়ির সিএনজি বাবু, বয়স হচ্ছে 40। হরিপুর চকের বাড়ির সিএনজি চালক ইদন, বয়স হচ্ছে 25। হরিপুরের আরিফ, বয়স হচ্ছে 30। দাসকান্দি চকের বাড়ির নূর মোহাম্মদ প্রকাশ চোক্কা, বয়স হচ্ছে 25। একই গ্রামের বিদ্যুৎ মজুমদার, বয়স হচ্ছে 35। ওই গ্রাম থেকে কারা আমাদেরকে দেখছেন একটু জানাবেন। এখন এই ঘটনা নিয়ে স্থানীয় ছাত্র জনতা তাদেরকে আটক করে গাছের সাথে বেঁধে গণধোলাই দিয়েছে। আমি মনে করি গণধোলাই দিয়ে লাভ নাই, মামলা হয়ে যাবে। বরঞ্চ আমাদের করণীয় যেটা, ক্রসফায়ার। গত 28 আগস্ট দুপুরে ভুক্তভোগী ওই নারী আপনার তিতাস উপজেলার দাসকান্দি বাজারে ত্রাণের জন্য তিনি সেইখানে গিয়েছিলেন। সেই সময় সিএনজি বাবু নামক এক যুবক ওই নারীকে ত্রাণ দেওয়ার কথা বলে দাসকান্দি বাজারের আলিনুর আলীর দোকানে বসিয়ে রাখে, এবং তারা এখানে টাইম পাস করে। যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন অভিযুক্তরা একত্রিত হয়ে ওই দোকানের মধ্যে এই প্রতিবন্ধী নারীটাকে ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে এক ছাত্র সমন্বয়কের কাছে, এরপরে শুক্রবার সকালে অভিযুক্ত 6 জনকে দাসকান্দি বাজারে ধরে এনে তারা সত্যতা স্বীকারোক্তি দিয়েছে। পরে স্থানীয়রা গণধোলাই শেষে পুলিশের সোপর্দ করেছে। তিতাস থানার ওসি কাজী নাজমুল ভাই তিনি বলছেন যে ঘটনা সত্য। এই ঘটনায় আরও 3 জন আছে, তাদেরকে পুলিশ খুঁজছে। তা আমি বলি কি, যে একটা সুন্দর কাজ দিয়ে শুরু হোক নাকি? সারা বাংলাদেশের 20 কোটি মানুষের দাবি এটা, 18 হোক 20 হোক, এই 6টাকে ক্রসফায়ার দিয়ে দেন। ইন ফিউচার এগুলো আর কেউ করবে না। রাষ্ট্রের টাকা দিয়ে, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে এদেরকে জেলে বসাইয়া খাওয়ানোর পক্ষে আমি না। যদি আমার সাথে একমত হন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন। একটা নতুন সিদ্ধান্ত দেখতে চাই। কিতা খেলা দেখাইলো বুঝছয়নি আরাফাত ভাই, ভাই প্লেয়ার একটা বা বিয়ে মাত্রাইন যে প্লেয়ার দেখিয়েই তো ভাই আইয়া বাদে ক্ষমতার মধ্যে মন্ত্রী গেছে, তার উপরে প্রধানমন্ত্রীর সাথে কি বালা সম্পর্ক আসলো। আচ্ছা, একটা কথা এখানে আপনাদেরকে একটু ক্লিয়ার করি। আমি নিজেও অবাক, সরকারও অবাক, বাঙালি জাতীয় অবাক। তবে অবাকের পিছনে যারাই অবাক ঘটনাগুলো করছে, আবার তারাদের অবাক হওয়ার পালা। গেল কয়েকদিন আগে আমরাই নিউজটা দিয়েছিলাম, আপনারা দেখেছেন। বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যমগুলা নিউজ করলো যে গুলশানের এক জায়গা থেকে আরাফাতকে দেখা গেছে পালানোর চেষ্টা করতেছিল। কেউ বলতেছিল মুখে মাস্ক লাগানো, আবার কেউ বলতেছিল যে বোরকা পরে পালানোর চেষ্টা করতেছিল। পরে পুলিশের হাতে তাকে আটক করা হয়েছে, তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এর একদিন পরে শুনলাম আরাফাত আটক হয় নাই। পুলিশ বলছে আরাফাতের আটকের কোনো তথ্য নেই। এর মাঝখানে ঘটনা এবার আজকে যেটা আসছে, আরাফাতকে
সীমান্ত পার করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে একদল, মানে ভারতের সীমান্ত পার করে দিয়ে ভারতে পাচার করে দেওয়ার, পাচার না মানে ওই দেশে যাওয়ার জন্য ট্রাই করা হচ্ছে। এখন পেছনে ঘটনাতে কাদের নাম উঠে আসছে দেখি। সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, তিনি বলছিলেন যে যে ছাত্রগুলা আবু সাইদের মতন যারা পিস্তলের সামনে দাঁড়িয়েছিল বা পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছিল এরা ড্রাগড। তবে হ্যাঁ, ড্রাগ ছিল কিসের? দেশপ্রেমের ড্রাগ। তিনি বুঝাইছেন যে অ্যালকোহলিক বা মাদক সেবী, কিন্তু এদের মধ্যে দেশপ্রেমের ড্রাগ ছিল। আচ্ছা, এরপরে তিনি আরেকটা বক্তব্য দিয়েছিলেন পুলিশের মনোবল চাঙ্গা করার জন্য, যে এত পরিমাণ বুলেট আছে সরকারের কাছে, যদি প্রতি সেকেন্ডও 5টা মারা হয় তারপর নাকি মানে 1 যুগ লাগবে বা 20 বছরে বুলেট শেষ হবে না রিজার্ভ থেকে। তো যাই হোক, এরপরে আসলো যে তিনি আসলে কোথায় আছেন। পরে দেখা গেল যে তিনি গ্রেপ্তারই হননি, অথবা গ্রেপ্তার হলেও তার সম্পর্কে পুলিশ কোনো তথ্য দেয়নি। তিনি নিরাপদে আছেন। এখন নিরাপদ অবস্থায় বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করছিলেন। আর এই চেষ্টার পেছনে কিভাবে কি হচ্ছে, সাবেক আরাফাতকে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এ কাজে ঢাকা মহানগরের উত্তরের গোয়েন্দা পুলিশের 2-3 জন কর্মকর্তা সহায়তা করছেন। সর্ষের মধ্যে যদি ভূত হয় তাহলে তো পুলিশের ইস্যুটা নিয়ে মানুষের মধ্যে একটা নেগেটিভিটি আসবে। তবে এই অভিযোগ যিনি করেছেন তার অভিযোগটা আসলে কি, তিনি পুলিশের কোনো লোক না। এই অভিযোগটা করেছেন গুলশান সোসাইটির নির্বাহী কমিটির সদস্য আরাফাত আশওয়াদ ইসলাম, পুলিশের কোনো সোর্স না। আজকে শুক্রবার, আপনার গতকালকে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিয়ে তিনি অভিযোগ করেছেন। তিনি বলছেন যে আপনার আন্দোলনের সময় মোহাম্মদ এ আরাফাত একের পর এক বাজে মন্তব্য করেছে, গুলি শেষ হবে না বলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে উস্কে দিয়েছেন, যার ফলে দেশে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। তার এই বক্তব্য শুনে বোঝাই যাচ্ছে তিনি এন্টি আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের বিপরীতে অবস্থান আছে। দেশে ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের কাছ থেকে বলে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন। আমরা তো দেখলাম যে পলকের নির্দেশনাটা ছিল অন্য জায়গা থেকে, এখন তিনি আবার বলছেন যে এটা আরাফাতের কাছ থেকে ছিল। তিনি বলেন কোনো আইন না মেনে শুধু একটি মেসেজ দিয়ে দুটি টেলিভিশন 15 মিনিটের জন্য বন্ধ করে দিয়েছিল আরাফাত, কিছু হলেই টেলিভিশন বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি। তো গত 27 আগস্ট আরাফাতকে আটক করা হয়েছে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তবে রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার তিনি বলছেন যে তাদের কাছে কোনো তথ্য নেই। ডিবিতে খোঁজ নিয়েছিলেন, সেখানেও তথ্য মেলেনি। এরপর পুলিশের কয়েকজন গোয়েন্দা কর্মকর্তারা তাকে ভারতে নির্বিঘ্নে পালানোর জন্য সহযোগিতা করতেছেন। এখন প্রশ্ন হচ্ছে পুলিশের ওই গোয়েন্দা কর্মকর্তা কারা, কোন থানার আওতাধীন তারা, মানে ডিবির লোক না এনএসআই এর লোক নাকি স্পেশাল ব্রাঞ্চের লোক, আসলে এখন কোনটা আই ডোন্ট নো। আরও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে পুলিশ বা বিভিন্ন বাহিনীর। তবে ওনার এই বক্তব্যটাতে অনেকে আবার সমর্থনও দিয়েছেন যে হ্যাঁ, অনেক আওয়ামী লীগের নেতারা এই মুহূর্তে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে, বিভিন্ন ওয়েকে ব্যবহার করে। তবে সিভিলিয়ানকে ব্যবহার করে আর কেউ যাবে না, কারণ সাবেক বিচারপতি মানিকের যে পরিণতি হয়েছে, অথবা ওই যে আওয়ামী লীগের একজন নেতা কি পান না $2 কোটি নাকি তার সাথে ছিল, সেখানে মাইরে একদম মেঘালয়ের মধ্যে ফালাই দিছে। তো অনেকটা ভয় ঢুকেছে, যার কারণে সিস্টেমিকলি সম্ভবত একটা প্রচেষ্টা চালাচ্ছে অনেকে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়ার জন্য বৈধ ওয়েতে। অনেক আবার ইমিগ্রেশনে আটকও হচ্ছে সীমান্তে। তো ভাই ঘোল খাওয়াইছে একটা তিনি নাকি। এখন এখানে মাঝে মাঝে মিডিয়াতে খবর আসে, আমরাও সেটার উপরে নিউজটা করতে হয়, আবার দেখি পরের দিন আরেক খবর। আবার এখন যিনি অভিযোগ করলেন ভারত পালানোর চেষ্টা করছে, এটার কেন আই উইটনেস এভিডেন্স কি আছে, তারপরও পারসেপশন অবশ্যই তিনি পালানোর চেষ্টা করছেন, কারণ তিনার যে বক্তব্যগুলা এগুলোর জন্য আরও বহুত কঠিন অবস্থা হবে। আবার ধরেন যারা ভাবছিল যে না রিমান্ডে যাওয়ার পরে হয়তো অনেক কিছু পজিটিভ হবে, কিন্তু সাবেক আইনমন্ত্রীর অ্যাক্টিভিটিস দেখে সালমান এফ রহমানের মতন মানুষ ঝুঁকা গেছে, তো বুঝতেছে যে না এবার আর কোনো রক্ষা নাই, ধরতে পারলে সবার আগে পুলিশ আমাদের উপরে প্রতিশোধ নেবে, কারণ পুলিশের উপর দিয়ে যা গেছে, সুতরাং পুলিশ ওইটার একটা ঝাল তো আওয়ামী লীগের নেতাদের উপরে মেটাচ্ছে ফাইনালি, যেটা বাস্তবতা। সেই ভয়ে এখন কিন্তু দেশ ছাড়ার চেষ্টা করবে, আর গন্তব্য 100% ভারতই হবে। তো চেষ্টা করলেও করতে পারেন, এটাতে মানে কাল্পনিক কোনো কিছু ভাবার নাই।